দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরপি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় পরিপাকতন্ত্রের ক্যান্সার, চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার রোকনুজ্জামান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই পুরো মার্চ মাসটা আসলে পরিপাকতন্ত্রের যে ক্যান্সার সেটার সচেতনতার মাস। আমরা এই মাসকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছি। আপনারা জানেন যে এখন এই পরিপাকতন্ত্রের ক্যান্সারের আসলে প্রকোপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বয়স নির্বিশেষে দেখা যাচ্ছে সকলেরই এটা হচ্ছে। এটা কেন এটার প্রকোপ বাড়ছে বা এটার চিকিৎসা কি, এটার থেকে পরিত্রাণের জন্য করণীয় কি, সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রোকনুজ্জামান ভূঁইয়া। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। একটু যদি আমরা এখন যেটা এই মাস এটা চলছে সচেতনতা মাস, এটা দিয়ে আমরা আসলে শুরু করতে চাই। এই বছরের এই যে ক্যান্সার সচেতনতা মাসের প্রতিপাদ্য কি? এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট প্রিভেনশন। অর্থাৎ হচ্ছে আমি যদি খুব প্রাথমিক পর্যায়ে ক্যান্সার যদি শনাক্ত করতে পারি তাহলে সেটা উত্তম রূপে এটা প্রতিরোধ করা সম্ভব। তো এই জন্য আমাদের আসলে সম্যক জ্ঞান থাকতে হবে। সম্যক জ্ঞান যেমন এক্সপার্ট যেমন ডাক্তারদের থাকতে হবে, ঠিক তেমনিভাবে সাধারণ জনগণের বা রোগীদেরও একটা ধারণা থাকতে হবে যে কখন ডাক্তারের কাছে যাবেন, কখন কি টেস্ট করাবেন। এটা নিয়ে আমরা আলাপ করব অনুষ্ঠানের পরবর্তীতে। এটা যদি আমাদের যদি বলতেন, প্রকোপটা বলতেন যে সারা বিশ্বের বা বাংলাদেশের কেমন কোনো তথ্য কি আছে কিনা আপনাদের সাথে, যে কাছে যে এটা আসলে প্রকোপ কেমন, কতগুলো মানুষ আসলে এটাতে আক্রান্ত হয়? আচ্ছা, পরিপাকতন্ত্র বলতে যেটা হচ্ছে যে বোঝানো হয় যে মুখ গহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত, এটা একটা বিস্তৃত, অর্থাৎ একেবারে মুখ গহ্বর থেকে একেবারে পায়ু পর্যন্ত মল বের হয়ে যাচ্ছে, অর্থাৎ খাবার ঢোকা থেকে খাবার বের হয়ে যাবে পুরো পথটাকে আমরা পরিপাকতন্ত্র। আচ্ছা, এখন এই পরিপাকতন্ত্রের ক্যান্সারদের মধ্যে বিশ্বজোড়া সবচেয়ে কমন হচ্ছে কোলন ক্যান্সার। হ্যাঁ, এবং এটা হচ্ছে থার্ড মোস্ট কমন ক্যান্সার। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা গ্রেডিং করি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাহলে এটার পজিশন হচ্ছে 3 নম্বর। আর স্টোমাকের যে ক্যান্সার বা মানে পাকস্থলীর যে ক্যান্সার সেটা হচ্ছে 5th পজিশন, 5ম স্থানে আছে। কিন্তু এইখানে আমাদের 2023 সনে বাংলাদেশে একটা সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশে কিন্তু খাদ্যনালীর ক্যান্সার বেশি এবং আমাদের মুখগহ্বরের ক্যান্সার বেশি। হয়তো এটার পিছনে কোনো কারণ থাকতে পারে, যেটা ধারণা করা হয়েছে যে আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসটা একটু মানে পাশ্চাত্যের চাইতে অন্যরকম। বিশেষ করে এই উপমহাদেশে ধরেন তামাক, সাদা পাতা, জর্দা, গুল এগুলা আমরা গ্রহণ করে থাকি ধূমপানের পাশাপাশি। তাছাড়া আমাদের কিছু খাবার, হয়তো এমন খাবার খাই যার মধ্যে এর মধ্যে কার্সিনোজেনিক অ্যান্টিজেন থাকতে পারে। বিশেষ করে আমরা শুটকি খাই যেখানে সল্টেড থাকে। আমরা অনেক সময় পুরানো খাবার খাই, গ্রিল অথবা পুরানো স্মোক ফুড। অনেক সময় আমাদের যে মানে প্রক্রিয়াজাত খাবার এখন এইসবের কারণে হয়তো এইগুলো বেশি হচ্ছে। একটু যদি আমাদের বলতেন যে লক্ষণ কি, কারো যদি ধরেন এখন যারা যেসব দর্শক এই অনুষ্ঠানটা দেখছেন, কি কি লক্ষণ দেখলে ওনারা বুঝবেন যে না পাকস্থলী হয়তো কোনো ক্যান্সার বা এমন কিছু হতে পারে, তারপর তো আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যাবেন। এটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। যে কোনো ক্যান্সারের আগে ধারণা করা হতো যে বয়স যদি 50-এর ঊর্ধ্বে হয় তাহলে ক্যান্সার আর মানে হয়তো হবে, এর আগে হবে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এটার বয়সের যে কাট অফ এজ সেটা কমে আসতেছে। মানে বিশেষ করে জাপানে যে একটা স্ক্রিনিং সমীক্ষা করা হয়েছে সেখানে দেখা গেল যে 40 বছরের মধ্যেই কিন্তু ক্যান্সার ধরা পড়তেছে। ওনারা মানে মাস পিপলের এন্ডোস্কোপি করে দেখেছেন। সুতরাং আমাদের এই এলাকায় কিন্তু ওই পাশ্চাত্যের মতো 50 বছর ধরলে হবে না, 40 বছরের মধ্যে হবে। এখন কথা হচ্ছে যে ক্যান্সারের লক্ষণ কি? ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ আছে।
মানে দেহের যে কোনো জায়গায় ক্যান্সার হোক, কিছু সাধারণ লক্ষণ আছে, যেমন হচ্ছে রক্ত স্বল্পতা দেখা দেওয়া। তার রক্ত স্বল্পতা দেখা দিলে মানে তার ক্লান্তি আসবে, হ্যাঁ, স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। আরেকটা হচ্ছে যে ওনার ওজন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। আরেকটা হচ্ছে খাওয়ার অরুচি, খেতে পারছেন না। আর যেটা হচ্ছে যে একটু জ্বর জ্বর ভাব থাকতে পারে এবং শরীরে একটু মেজ মেজ ব্যথা থাকতে পারে। এটা হলো সাধারণ, শরীরের যে কোনো অঙ্গে হলো। এরপরে অঙ্গ বিশেষে কিছু লক্ষণ থাকে। যেমন ধরেন যদি খাদ্যনালী বা ইসোফেগাসের যদি ক্যান্সার হয় তাহলে ঢোক গিলতে সমস্যা হবে, খাবার আটকে যেতে পারে। অনেক সময় যেটা খাবে সেটাই সাথে সাথে উপর মুখে চলে আসবে, রক্ত বমিও হতে পারে। আর যদি স্টোমাকে বা পাকস্থলিতে হয়, প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে আর্লি স্যাটাইটি, অর্থাৎ অল্পতেই ক্ষুধা মজে যাওয়া। অর্থাৎ উনি আগে যা খেতে পারতেন, যে প্লেটটা নিয়ে বসেছেন সেই প্লেটের পুরোপুরি উনি খেতে ছাড়তে পারেন না, খাবার প্রতি অনীহা দেখা দেয়। আর হচ্ছে যে স্টোমাকের যদি ক্যান্সার থাকে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে একটা সাধারণত আসলে একটা দেখা যায় যে কোনো ক্যান্সার হলে আবার নির্দিষ্ট অঙ্গে হয়। আপনি বলতে যাচ্ছিলেন যে উপরের দিকে, ইসোফেগাসের দিকে, আর এরপরে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃহদান্ত সেখানে হলে আবার দেখা যাচ্ছে আলাদা আলাদা নির্দিষ্ট বিষয়গুলি রয়েছে। সেই দিকে যেহেতু একটু বিস্তারিত আলোচনার বিষয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, সব বিষয়ে আসলে লক্ষণগুলি নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরপি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পরিপাকতন্ত্রের ক্যান্সার, চিকিৎসা ও করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রকুনুজ্জামান ভূঁইয়া। আমরা আলাপ করছিলাম আসলে খুব সুন্দরভাবে আপনি বলছিলেন লক্ষণগুলো কি, সাধারণ কিছু লক্ষণ রয়েছে, আবার উপরের দেখা যাচ্ছে যে খাদ্যনালীর দিকে হলে এক ধরনের হয়। আমরা আলাপ করছিলাম যে পাকস্থলীতে হলে কি কি লক্ষণ হতে পারে, এটা যদি বলতেন। পাকস্থলীতে একটা হচ্ছে যে খাবারটা পুরোপুরি খেতে পারে না, খাবার প্রতি অনীহা এবং অল্প খেলেই মনে হবে যে ক্ষুধা মজে গেছে, একটা ব্যথা থাকতে পারে পেটের উপরিভাগে। তারপরে বমি হতে পারে, সেই বমির সাথে অনেক সময় রক্ত বমি হতে পারে, আবার রক্ত পায়খানা হতে পারে। সেই রক্ত পায়খানার হয়তো ডাইরেক্ট রক্ত বোঝা যাবে না, কিন্তু কালো আলকাতরার মতো পায়খানা যদি হয় তাহলে আমাদের সন্দেহ থাকে যে স্টোমাকের পাকস্থলীর ক্যান্সার হয়েছে। অনেক সময় যে মানে ক্যান্সারের ইয়াটা যদি বড় হয়ে যায়, মাছটা যদি অনেক বড় সাইজের হয়, তখন কিন্তু যে খাদ্য স্টোমাক থেকে ডিউডেনামে ক্ষুদ্রান্তে যেতে পারে না, তখন ব্লক হয়ে যায়। ব্লক হলে কিন্তু মানে যা খায় সব জমা হয়ে থাকবে এবং সময় সব খাবার একসাথে উপরে উঠে আসে এবং বমি হতে থাকে। আর সেই সাথে সাধারণ লক্ষণগুলো তো থাকবে, যে রক্ত স্বল্পতা, অনেক সময় পেটে হাত দিলে আমরা একটু চাকার মতো অনুভব হয় এটা। আর কোলনের যদি হয় সেখানে একটু ভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে যে স্বাভাবিক মল ত্যাগের যে অভ্যাস সেটা দেখা যায় হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। যেমন কারো হয়তো কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে, 2-3 দিন 4-5 দিন হয়তো পায়খানা হচ্ছে না, আবার পায়খানা শুরু হলো কিছুদিন পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো হচ্ছে, আবার অল্প অল্প পায়খানা হয়তো যাচ্ছে এবং সেটা মানে স্যাটিসফ্যাক্টরি না, অর্থাৎ রোগীর মনে হবে যে তার মলত্যাগটা সন্তোষজনক হলো না, হ্যাঁ, আরও হলে ভালো হতো, এটা একটা। আর অনেক সময় যে ফ্রেশ রক্ত পায়খানার সাথে যেতে পারে, বিশেষ করে যদি একদম মলাশয়ের অথবা একেবারে মলদ্বারে যদি এরকম যদি কোনো ক্যান্সার থাকে তাহলে কিন্তু ফ্রেশ রক্ত যেতে পারে। সেটা অনেক সময় সাধারণ মানুষের একটা ধারণা থাকে হয়তো পাইলস থেকে বা ফিশার থেকে হয়েছে, সেটা ভেবে হয়তো উনি সাধারণ ওষুধপত্র ব্যবহার করেন, হ্যাঁ, কিন্তু তার সাথে যদি এটা দীর্ঘদিন থাকে এবং যে কথাগুলো আমি বলছিলাম যে মানে ওজন কমে যাচ্ছে, রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, হ্যাঁ, রোগী আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছে, হ্যাঁ, খেতে পারছে না, সেই সমস্ত মানে এগুলো হচ্ছে বিপজ্জনক থাকলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে। বিশেষ করে ডাক্তারের কাছে আসলে যদি একেবারে মলাশয়ের কাছাকাছি বা মলদ্বারে থাকে তখন ওই মলদ্বারটা আমরা পরীক্ষা করতে পারি। আমরা ডাইরেক্ট চোখ দিয়ে দেখতে পারি অথবা গ্লাভস পরে। আপনি আলাপ আসলে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, যে পরীক্ষা নিরীক্ষা আসলে কি করবেন, আপনি কন্টিনিউ করেন। জি, পরীক্ষা নিরীক্ষা কী করবো? পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে সাধারণ কিছু পরীক্ষা আর হলো কিছু সুনির্দিষ্ট পরীক্ষা। সাধারণ পরীক্ষার মধ্যে যে আমরা একটা রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, সেখানে আমরা হিমোগ্লোবিনটা দেখব। রক্ত হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে আমাদের ধারণাটা একটু বদ্ধমূল হবে, ইএসআর বাড়তে পারে এক। আর একটা হচ্ছে যে
একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারবো যে পরিপাকতন্ত্রের ক্যান্সারটা যদি ছড়ায় থাকে, অর্থাৎ মানে পেটের পর্দার ভিতরে যদি ছড়ায় যায় তাহলে পানি আসবে, আর যদি লিভারে ছড়ায় যায় তাহলে লিভারে আমরা হয়তো স্পেস অকুপাইং লেশন বা গুটির মতো থাকতে পারে। এটা আলট্রাসোনোগ্রাম করব। আর সুনির্দিষ্ট পরীক্ষা হচ্ছে যদি আমরা পেট মানে উপরের দিকের ক্যান্সার সন্দেহ করি, যেমন আপনার ইসোফেগাস বা খাদ্যনালীর অথবা স্টোমাকের, তাহলে আমরা অ্যান্ডোস্কোপি করব। অ্যান্ডোস্কোপির কিন্তু কোনো বিকল্প নেই, দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যান্ডোস্কোপি, ভিডিও অ্যান্ডোস্কোপি করলে আমরা ডাইরেক্ট ওই ক্ষতস্থানটা দেখতে পাবো, কোন জায়গায় আছে, কত দূরে আছে এবং সাইজটা কীরকম, এটা মানে আমার গহ্বরটা কি একেবারে ভরাট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে কিনা, সেখান থেকে ব্লিডিং হচ্ছে কিনা, এবং আমরা সেখান থেকে মাংসের টুকরা কেটে নেব, যেটাকে আমরা সাধারণ মানে বায়োপসি বলে থাকি। সেই বায়োপসি টুকরা নিয়ে আমরা হয়তো হিস্টোপ্যাথোলজি করব। হিস্টোপ্যাথোলজি করে আমরা বুঝতে পারবো যে এটা কী ধরনের ক্যান্সার। আর যদি আমরা কোলোরেক্টাল চিন্তা করি তাহলে আমরা প্রক্টোস্কোপি এবং কোলোনোস্কোপি করব। একইভাবে মানে কোলোনোস্কোপি করলে বোঝা যাবে যে কোন মানে জায়গাটা আছে, কারণ কোলনটা একটা বড় জায়গা। হ্যাঁ, এটা সিকামের দিকে আছে বা অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন বা ডিসেন্ডিং কোলন বা সিগময়েড কোলন, অথবা একেবারে মলদ্বারের কাছাকাছি আছে কিনা, সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে আমরা পরীক্ষা করতে পারি। এইভাবে আমরা হিস্টোপ্যাথোলজি করলাম এবং মানে ক্যান্সারের ধরনটাও বলে দিতে পারবে। মানে সেই অনুযায়ী পরবর্তী আরেকটা হলো স্টেজিং করতে হবে। হ্যাঁ, স্টেজিং করতে হবে আমরা, অর্থাৎ কোন স্টেজে আছে, কোন স্টেজে আছে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেই এটা করে। আচ্ছা, কাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি রয়েছে? কোনো বয়সের বা কোনো খাদ্যাভ্যাস বা কোনো বংশগত কোনো বিষয় রয়েছে কিনা, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। ডক্টরস অন কল প্রেসিডেন্ট বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পরিপাকতন্ত্রের ক্যান্সার ও চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রকুনুজ্জামান ভাই। আমরা খুব সুন্দরভাবে এতক্ষণ আলাপ করছিলাম আসলে লক্ষণ কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়, স্টেজিং কীভাবে করব। এখন আমরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটু আলাপ করতে চাই। তার আগে আমরা বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, কাদের এটা হওয়ার ঝুঁকি বেশি, কারো খাদ্যাভ্যাস বা বয়স বা বংশের কারো হলে কি এটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? যে কোনো ক্যান্সারের দুইটা ফ্যাক্টর থাকে, একটা হলো জেনেটিক ফ্যাক্টর, যেটা বংশানুক্রমিক, মানে বাবা মা থেকে জিনটা নিয়ে আসছেন, এটা একটা। আর একটা হচ্ছে যে পরিবেশগত কারণে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে হচ্ছে আমাদের যে পার্সোনাল হিস্ট্রি, যে স্মোকিং বা অ্যালকোহল, অথবা যেটা আমি তামাক অন্য ফর্মে, গুল, সাদা জর্দা, গুল, এগুলো ব্যবহার করা। আর একটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যদি মানে ধরেন খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খায় অথবা খুব চর্বিযুক্ত, সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার খায়, অ্যানিম্যাল ফ্যাট যদি বেশি খাওয়া হয়, রেড মিট যদি বেশি খায়, আর পক্ষান্তরে যদি আপনার খাদ্যের মধ্যে আমাদের আঁশযুক্ত খাবার কম থাকে, যেমন ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলস, এগুলো যদি না থাকে তাহলে হতে পারে। আর কিছু মানে অন্য ডিজিজের সাথে সম্পর্কিত, যেমন কেউ যদি বেশি স্থূল থাকে, অথবা কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যদি রক্তের মধ্যে কোলেস্টেরলের আধিক্য থাকে, তাদের ক্ষেত্রে হইতে পারে। এবং কিছু হরমোন সমস্যা যদি থাকে, যেমন অ্যাক্রোমেগালি আছে। আবার দীর্ঘস্থায়ী যদি কোনো ইনফেকশন বা প্রদাহ থাকে, যেমন এইচ পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা যদি দীর্ঘদিন যাবৎ স্টোমাকে ইনফেকশন করে, গ্যাস্ট্রাইটিস করে অথবা গ্যাস্ট্রিক আলসার করে, সেটাও একটা ফ্যাক্টর কিন্তু। হ্যাঁ, আবার ধরেন কোলনের যদি কারো দীর্ঘস্থায়ী প্রদাহ, যেমন আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ থাকে, সেইখান থেকে একসময় কিন্তু ট্রান্সফর্ম হয়ে এটা মিউটেশন হতে পারে এবং একসময় ক্যান্সারের রূপান্তর নিতে পারে। চিকিৎসা নিয়ে যদি একটু বলতেন, যে চিকিৎসার সাথে সাথে যে প্রতিরোধ যদি একসাথে বলে দেন, কারণ চিকিৎসা তো একটা দীর্ঘমেয়াদী বা জটিল প্রক্রিয়া, সাথে প্রতিরোধ একটা আসলে আমরা যেটা এবারের যেটা প্রতিরোধ, যেটা আর্লি ডিটেকশন করলে ইয়ে হয়, এটা যদি একটু বলতেন যে আমাদের চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে যদি আলাপ করতেন। চিকিৎসাটা নির্ভর করে মানে স্টেজিংয়ের উপর। সেই জন্য আমি প্রথমে বলতেছিলাম যে আলট্রাসোনোগ্রাম করব, এমআরআই পেলভিস করব, যে আশেপাশে ছড়ায় গেল কিনা, এবং হোল বডি একটা স্ক্যানও করা লাগতে পারে। হ্যাঁ, প্যাট স্ক্যান বা আমরা যেটা বোন স্ক্যান বলে থাকি, সেটা কোথায় ছড়াইতে পারে, লিভারে, লাংসে, ব্রেইনে অথবা হাড়ে বিভিন্ন জায়গায় ছড়াইতে পারে। এখন যেটা হলো আর্লি ডিটেকশন ইজ দ্য বেস্ট প্রিভেনশন। কেন বলা হয়েছে আর্লি স্টেজ? হচ্ছে
যে আমাদের যে পরিপাকতন্ত্রের যে ওয়ালটা থাকে এর মধ্যে 4টা লেয়ার থাকে। ভিতর থেকে যদি আমি বলি মিউকোসা, সাবমিউকোসা, তারপর একটা মাসল লেয়ার, আর একটা হচ্ছে সেরোসা। মিউকোসা এবং সাবমিউকোসার অর্থাৎ ভিতরের দিকে 2টা লেয়ারের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, দিস ইজ আর্লি। আচ্ছা। এবং এই আর্লি যদি হয় চিকিৎসা করা খুবই সহজ এবং সেখানে সার্জারিও করা লাগে না অনেক সময়। আমরা কিন্তু এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করে শুধু রিসেকশন করে নিয়ে আসবো, ওই জায়গাটুকু কেটে নিয়ে আসবো এবং ওয়ালটা অক্ষত থাকবে এবং রোগীর খুব বেশি দিন হাসপাতালে থাকার দরকার নেই। হ্যাঁ, এবং জটিলতা কম। যদি এটা মানে রিজিওনাল মানে কাছাকাছি কোনো অঙ্গে ছড়ায় পড়ে তখন হয়তো সার্জারি লাগে। সেই ক্ষেত্রে কি এটা শুধু সার্জারি করলে হয় নাকি কেমোথেরাপি, রেডিওথেরাপি? মানে অনেক সময় দেখা যায় যে অনেক দূরবর্তী ছড়ায় গেছে অথবা এত বেশি ছড়ায় গেছে যে এটা এখনই সার্জারি করা সম্ভব নয়, তখন কিন্তু প্রথমে একটা থেরাপি দেওয়া হয়, বিশেষ করে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া হয়। শেষ পর্যায়ে চলেছে, খুব বেশি সময় না, আমাদের খুব সংক্ষেপে যদি 30 সেকেন্ডের মধ্যে কিভাবে প্রতিরোধ করা যায় সেটা যদি খুব সংক্ষেপে একটু বলতেন। প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে যে আমাদেরকে যে খাদ্যাভ্যাসের কথাগুলো আমি বলেছি আর যে হ্যাবিটগুলোর কথা বলে, স্মোকিং, তারপরে আপনার অ্যালকোহল, এগুলো আমাদের পরিহার করতে হবে এবং আমাদের খাবারগুলো পুষ্টিকর, বিশুদ্ধ এবং সুষম হইতে হবে এবং এখানে ফ্রেশ ফ্রুটস, ফলমূল, ভেজিটেবল, স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলেছি। ডাক্তার রুকনুজ্জামান ভূঁইয়া, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যে দর্শক যেমনটি শুনছিলেন, পরিপাকতন্ত্রের ক্যান্সার দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু একটু যদি আমরা সচেতন হয়ে থেকে মুক্ত থাকতে পারবো। বিশেষ করে আমাদের কোনো পেটে ব্যথা হলে আমরা যত তত্ত্বই দেখা যাচ্ছে কোনো দোকান থেকে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে ফেলছি, আবার দেখা যাচ্ছে যে মলদার দিয়ে রক্ত হচ্ছে, আমরা মনে করছি যে হেমোরয়েড বা পাইলস বা অন্য কিছু। এগুলো যদি না করে আমরা যদি ওনাদের মধ্যে যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তাদের কাছে গিয়ে যদি একটি স্ক্রিনিং বলি, আমরা যে সাধারণত জেনে আসি যে আসলে বিষয়টা কি, সেটা যদি একটু আগে থেকে সচেতন হতে পারি, আগে থেকে ডিটেকশন করতে পারি, তাহলে পরিপাকতন্ত্রের ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি, কেমন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।